gravity's just tombs? If Faulty were right. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস। আজকে আমরা পিরামিড নিয়ে কথাবার্তা বলবো। অ্যান্ড যারা পিরামিড নিয়ে আমার এর আগের কোনো এপিসোড দেখেন নাই, সবাইকে রেকমেন্ড করবো আমার লাস্ট এপিসোডটা দেখে আসতে পিরামিড নিয়ে, যেটা দেখলে আপনি অনেকটুকুই ধারণা পেয়ে যাবেন পিরামিড নিয়ে। বাট তারপরেও আপনার মাথায় যে কোশ্চেনগুলো থাকবে সেটার উত্তরটা আজকের এই এপিসোডে পাবেন। তো চলেন ছোট্ট একটা রিওয়াইন্ড করে আসি। বিশেষ করে ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে ৪,৫০০ বছর আগে, ক্যান ইউ বিলিভ দিস? যারা অবলিস্কের মতো জিনিস বানাইছে ১১০০ টন একটা সিঙ্গেল পাথরের ওজন, হাউ ডিড দে হ্যান্ডেল দিস ৪,৫০০ বছর আগে? আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড যে কীভাবে এগুলো হয়েছে। পিরামিড নিয়ে পড়তে গিয়ে তো আমি মনে হয় অন্য জগতে চলে গেলাম, কারণ মানুষ তো এখন মনে করে পিরামিড জাস্ট কিছু পাথর বসাইতে হয়ে গেছে না। কারণ এটার পরে আমি কিংবা আমার এই চ্যানেল কিংবা এই ভিডিওটা ক্ষতিগ্রস্ত হইতে পারে। আল্লাহ নোজ দ্য বেস্ট। বুঝেন, চাকা মানে অর্থাৎ আপনি যদি মনে করেন যে ভাই ২৫,০০০ থেকে ৮০,০০০ কেজি এটা তো একটা লিভার দিয়ে ওঠানো সম্ভব হইতেও পারে, একটা লিভার ধরেন বানাইলাম, ভাই ওই টাইমে চাকা ছিল না, ওই টাইমে ধাতু মানে কোনো মেটাল ছিল না। এই দুইটা ছাড়া আসলে কিভাবে লিভার তৈরি হয় আমার আসলে জানা নাই, সম্ভব না, মানে অর্থাৎ লিভার তৈরি করা সম্ভব না। আদি পুরুষ অর্থাৎ আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতেছে এইভাবে যে তাদের আমলে মানুষজন লাইক বানর টাইপের ছিল। বানরের আবার একটা সুন্দর নামও তারা দেখে আবিষ্কার করছে, ঠিক আছে? এনিওয়ে আমি নাম নিতেছি না, বাট একটা নাম তারা দেয় আর কি। তো দ্য থিং ইজ, শুধুমাত্র ওইটা অপমান না, আপনার কাছে কি মনে হয় না যে অপমান এটাও হইতে পারে যে এইভাবে বলা যে ভাই তারা তো খাবারই পাইতো না, আর আপনি আসছেন ভাই রিলিজন তারা প্রতিষ্ঠা করে গেছে, কেমনে পসিবল? আস্তাগফিরুল্লাহ, বাট দ্যাটস আ পার্ট অফ ইট। কিন্তু থিওরি অফ ইভলিউশন যেটা, যে গুহা মানব থেকে এই পর্যন্ত আসছে, আগে মানুষ বানর ছিল বা এপস ছিল, জিনিসটা লিটারালি একটা ফ্রড থিং, একটা পুরোপুরি একটা স্ক্যাম, যেটা আপনাকে সিস্টেম খাওয়ায় যেন আপনি সবসময় ব্রেন ওয়াশ থাকেন। দ্যাটস দ্য থিং আর কি। ওয়েল, যারা রিওয়াইন্ডটুকু দেখে আসছেন, আজ পর্যন্ত কোনো পিরামিডে কিন্তু কোনো মিশরীয় ফারাওয়ের মমি পাওয়া যায় নাই। ইনফ্যাক্ট যাদের মমি আশপাশেও পাওয়া গেছে সেটা এখান থেকে অনেক দূরে, এবং দেখা গেছে কোনো কারোটা কিংস ভ্যালিতে পাওয়া গেছে। আমি ওই রিওয়াইন্ড পার্টে সব কিছু বলছি, বাট এগেইন বলতেছি যে কারো মমি কিন্তু পিরামিডে পাওয়া যায় নাই। বাট আমরা ছোটোবেলা থেকে যেগুলো পড়ে আসছি, যেসব কার্টুন দেখে আসছি, সবখানেই কিন্তু জিনিসটা দেখানো হয়েছে এভাবে যে পিরামিড তৈরির মেইন উদ্দেশ্যই ছিল যে ফারাওদের মমিটাকে প্রিজার্ভ করার জন্য। বাট সারপ্রাইজিংলি ইনাফ আমরা তাদের কারো মমি পিরামিডের ভিতরে পাই নাই। আবার আরেকটা হিসাব চিন্তা করেন, পিরামিড তৈরি হয়েছে মোটামুটি 20 ইয়ার্স স্প্যানের মধ্যে, এবং প্রায় 2 মিলিয়ন পাথর, যেটার এক একটা ওয়েট 2.5 টন থেকে 80 টন পর্যন্ত, এগুলো একটার উপর একটা বিন্যস্ত করে পিরামিড তৈরি করা। তো আমি যদি 20 বছরে 2 মিলিয়ন পাথর দিয়ে পিরামিড তৈরি করতে চাই, তাহলে আমার লিটারালি প্রতি 3 মিনিটে একটা করে পাথর স্থাপন করা লাগে। সো এইটা জিনিসটা কি আদৌ হিউম্যানলি পসিবল? লুকস ইম্পসিবল। তার সাথে আবার আমি এই জিনিসটা এত তড়িঘড়ি করে করতেছি বা কেন, যেখানে যেটার উদ্দেশ্যটা আমরা এখনো জানি না। এটার পিছনে এতই ফ্যাসিনেটিং পার্ট কোথায় কাজ করতেছে? এই জিনিসটার অনেক বড় একটা উত্তর আমরা এইভাবে পাই। অনেকেই এটা বলে থাকেন, এবং অনেকগুলো রিসেন্ট রিসার্চও বলে যে পিরামিড প্রবাবলি তখনকার পাওয়ার প্ল্যান্ট হিসেবে কাজ করতো। তুমি পাওয়ার প্ল্যান্ট বললে না, আমরা জিনিসটা আসলে বুঝতে চাই না যে পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি। আমরা ছোটবেলা থেকে যারা পড়াশোনা করে আসছি, আমরা সবাই জানি যে থমাস এডিসন ছিলেন হচ্ছে ডিসি কারেন্টের জন্য অনেক জনপ্রিয়। তবে একটা পার্ট আমরা আসলে অনেকেই জানি না, সেটা হচ্ছে ডিসি কারেন্টের সাথে আরও একটা কারেন্ট আছে যেটাকে বলা হয় এসি কারেন্ট। অ্যান্ড এই এসি কারেন্টের জনক ছিলেন আমাদের নিকোলা টেসলা। এবং এই নিকোলা টেসলার জীবনের আপনি এভাবে বলতে পারেন যে প্রায় 80% তার লাইফটাই ছিল এই পিরামিডকে কেন পাওয়ার প্ল্যান্ট বলা হইতেছে, এবং এটা দিয়ে আসলে কতটুকু সম্ভাবনা আছে সেটার উপরে। সেই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কিছু ইঞ্জিনিয়ারিং পার্ট বুঝতে হবে, সহজ বাংলায় জিনিসটা বোঝা সম্ভব। আমরা যদি পিরামিডের ইনফ্রাস্ট্রাকচার বুঝতে চাই, পিরামিডের মেজরিটি পোর্শনে ছিল এক ধরনের গ্রানাইট পাথর। এই গ্রানাইট পাথরের নাম হচ্ছে রোজ গ্রানাইট বলা হয়। এই রোজ গ্রানাইটের প্রায় 85 ভাগ ছিল সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইডের আরেকটা নাম হচ্ছে কোয়ার্টজ। যারা মডার্ন সায়েন্স নিয়ে হালকা পাতলা পড়াশোনা করেন, একটা টার্ম আমি আপনাদেরকে সার্চ করতে বলে দিব, পিয়েজো ইলেকট্রিসিটি। এই পিয়েজো ইলেকট্রিসিটি নিয়ে যদি একটু সার্চ করেন তাহলে বুঝবেন এই যে কোয়ার্টজ পাথরগুলো,
বা সিলিকন ডাইঅক্সাইডের পাথরগুলো, এগুলোকে যদি আপনি খুব ফাস্ট সংকুচিত করেন কিংবা মুভ করেন অনেকটা ঘষা লাগার মতো, তাহলে এরা এক ধরনের ইলেকট্রিসিটি তৈরি করে যেটা মারাত্মক পাওয়ারফুল, যেটা ওয়্যারলেস ওয়েতে ট্রান্সফার করা পসিবল। এই ইলেকট্রিসিটিটাকে বলা হয় পিএজো ইলেকট্রিসিটি। এখন এইটার সাথে আসলে পিরামিডের সম্পর্কটা কি, চলুন আমরা একটু ছোট্ট করে ডিসক্রাইব করি। পিরামিডের ভিতরে কয়েকটা চেম্বারে এই ঘটনাটা ঘটছে, বাট যে জিনিসটা নিয়ে একদম ডিরেক্ট প্রুফ পাওয়া গেছে সেটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে চাই, কুইন্স চেম্বারের ভিতরে অনেক ধরনের কেমিক্যাল রিয়াকশন হইতো, ঠিক আছে? এবং পিরামিডের অনেকগুলো চেম্বারে এরকম অনেক ধরনের ফ্র্যাকচার দেখা গেছে, ভাঙাচুরা দেখা গেছে, যেটা আসলে প্রত্যেকটা রিয়াকশনের রেজাল্ট আর কি। রিয়াকশন ছাড়া এরকম বড় ফাটল থাকার কথা না, মানে যেটা একটা সংঘাতপূর্ণ ফাটল আর কি। তো এটাকে আরেকটু সুন্দর করে বলি যে ধরেন কুইন্স চেম্বারের ভিতরে দুইটা খাত থাকতো, একটা খাত দিয়ে আসতো HCl অ্যাসিড, যেটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি, আর একটা খাত দিয়ে আসতো জলীয় জিঙ্ক ক্লোরাইড। এই দুইটা রিয়াকশনের কারণে তৈরি হতো হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসটা হরাইজন্টালি গ্র্যান্ড গ্যালারি দিয়ে চলে যাইতো আমাদের সেই কোয়ার্টজ পাথরের কাছে, এবং এই কোয়ার্টজ পাথরকে এই হাইড্রোজেন গ্যাসটা সংকুচিত করার মাধ্যমে ওই যে কোয়ার্টজ পাথরের মধ্যে ঘষাঘষি শুরু হইতো, এবং এখান থেকে তৈরি হইতো আমাদের সেই পিএজো ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটিটাই হচ্ছে আমাদের ওয়্যারলেস ইলেকট্রিসিটি। অর্থাৎ এই ইলেকট্রিসিটি যদি আমরা কোনোভাবে সভ্যতার কোনো পয়েন্টে যে আবিষ্কার করে ফেলতে পারতাম এবং এটাকে যদি আমরা প্রিজার্ভ করতে পারতাম, তাহলে পুরো পৃথিবীতে ইলেকট্রিসিটি একটা ফ্রি ম্যাটেরিয়াল হইতো, একদম 100% ফ্রি ম্যাটেরিয়াল হইতো। ওয়েল, টেসলার ইন্টারেস্টিং সেই আমরা এক্সপেরিমেন্টে আসবো, ঠিক আছে আসবো, বাট তার আগে আমি আপনাকে একটা কোশ্চেন করি। এখন পুরো গ্লোবাল ইস্যু যদি একটা চিন্তা করেন, সবাই বলতেছে যে তোমরা সবাই ইলেকট্রিক ভেহিকেল চালাও, অকটেন ড্রিভেন গাড়ি টাড়ি চালাও না, এটা সবাই বলে। এবং এটার উদাহরণস্বরূপ বলা হয় যে অকটেন ড্রিভেন গাড়িতে আমরা অকটেন খরচ করি, তো অকটেন পরিবেশের পক্ষে যে ধোঁয়াটা বের হয় সেটা ক্ষতিকর, 1, 2 হইতেছে অকটেন শেষ হয়ে যাবে। বাট ইভেনচুয়ালি ইলেকট্রিক ভেহিকেলের যে ব্যাটারিগুলো তৈরি করা হয়, এটা কিন্তু প্রত্যেকটা ব্যাটারি 5 to 10 ইয়ার্স পরে রিসাইকেল করতে হয়, এবং এই ব্যাটারির রিসাইক্লিং প্রসেস থেকে শুরু করে ব্যাটারি প্ল্যান্ট করা থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপেই আমাদের যে কারখানাগুলো ব্যবহার করা হয় ওইখানে কিন্তু ঠিকই কয়লা আর অকটেন ইউজ করা হয়, এবং ওই কারখানাগুলোও কিন্তু ঠিক একইভাবে কার্বন ইমিশন করে। অর্থাৎ এই টেকনোলজিটা নিয়ে আপনি ভাবতে পারেন, যদি আপনি এখানে কয়েকটা রিসার্চ পয়েন্ট আমাকে দিতে পারেন, তাহলে আমি নেক্সট আরেকটা আলটিমেট সিলেবাস এপিসোড এটার উপরে বানাইতে খুব আগ্রহী, কারণ এটা নিয়ে আসলে অনেক বড় একটা রিসার্চ করা পসিবল। রিসার্চটা আমার আছে, জাস্ট আমি আপনাকে একটা হিন্টস দিচ্ছি যে দেখেন, আমি বলতেছি যে অকটেন যেন ইউজ না হয়, দ্যাটস ওয়াই তুমি ইলেকট্রিক ভেহিকেল ইউজ করো, বাট ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারিটা আমরা যেভাবে তৈরি করতেছি সেখানে আবার অকটেন ঠিকই লাগতেছে, তাহলে ইভেনচুয়ালি তো আমার প্রবলেমটা সলভ হইল না। অনেকে হয়তো বলবেন ভাই পার্সেন্টেজের 19-20 আছে, সত্যি কথা বলতে গেলে পার্সেন্টেজের 19-20টাও নাই, আরেকটা এপিসোড দিলে এই জিনিসটা পুরোটাই আপনার পক্ষে ক্লিয়ার হয়ে যাবে। ওয়েল, আপনারা যারা হালকা পাতলা পড়াশোনা করছেন নিকোলা টেসলাকে নিয়ে, আপনারা সবাই জানেন যে নিকোলা টেসলা একটা এক্সপেরিমেন্টের জন্য অনেক বেশি বিখ্যাত, এটাকে আমরা ওরেন ক্লিফ টাওয়ার এক্সপেরিমেন্ট বলি। এবং এই এক্সপেরিমেন্টটা সে মূলত করছিলেনই যে পিরামিড যে আসলে একটা পাওয়ার প্ল্যান্ট কিনা এটাকে দেখার জন্য বা এটাকে প্রমাণ করার জন্য। তবে উনি যখনই এটা করতে গেলেন 1898 সালের দিকের কথা বলতেছি, তখন তিনি নিউ ইয়র্কে এসে বুঝলেন যে এইটা বেশ রিস্কি একটা প্রজেক্ট হইতে চলতেছে, এবং এইটা করতে গেলে আমি যদি নিউ ইয়র্কের মতো একটা জায়গায় করি আমি বিভিন্ন লিগ্যাল অথরিটিসের প্যারা দেখব। সে তখন একটু এখান থেকে দূরে যে একটু দেখা গেছে যে একটু এলাকাটা একটু নীরব এরকম জায়গায় সে এটাকে সিলেক্ট করা শুরু করে। তো যখন সে তার এই এক্সপেরিমেন্টটা করতে যাবে, সে দেখলো যে এখানে বিশাল বড় একটা ফান্ডিং দরকার, আদারওয়াইজ এটা করা পসিবল না। এই অবস্থায় যে সে তার একটা ফ্রেন্ডকে নক করে, যে ফ্রেন্ডটা একজন অনেক বড় শিল্পপতি বলতে পারেন, ফ্রেন্ডটার নাম জেপি মর্গ্যান। তাকে নিয়ে আপনি একটু যদি গুগলেও সার্চ করেন, এই জেপি মর্গ্যান ওই আমলে জেনারেল ইলেকট্রিসিটির মালিক ছিলেন এই কোম্পানিটা, যে কোম্পানিটা পুরো পৃথিবীতে ইলেকট্রিসিটি সাপ্লাইটা নিশ্চিত করতো। তাছাড়া এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য যে আমার তামার তার দরকার, সেই কপার মাইনগুলোর মালিক তিনি ছিলেন, এবং বিভিন্ন প্ল্যান্টে যে কয়লা দরকার সে কয়লা মাইনের সে মালিক ছিলেন, এবং আমরা যে বিভিন্ন রেজিস্ট্যান্স তৈরি করি সেটার জন্য বিভিন্ন রাবার ফার্মের মালিক ছিলেন। ইনফ্যাক্ট ওই আমলে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি কিংবা পোল তৈরি করার জন্য যতগুলো কোম্পানি দরকার ছিল সবগুলো কোম্পানি ছিল তার আন্ডারে, এবং তাকে অনেকখানেই মেনশন করা হয় যে ওই আমলে তিনি ছিলেন কমপ্লিটলি আমেরিকার মালিক। তো এই লোকটা ছিল আবার নিকোলা টেসলার ফ্রেন্ড।
নিকোলা টেসলা যায় প্রথমে তার কাছে যখন ফান্ডিংটা চাইতে চায় যে আমি হচ্ছে এরকম একটা এক্সপেরিমেন্ট করব, যেটা যদি আমরা বের করতে পারি যে কোনোভাবে যে পিরামিড হচ্ছে একটা ওপেন সোর্স পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ যেটা ওয়্যারলেস ইলেকট্রিসিটি দিতে পারে, তাহলে তার সব থেকে বড় প্রবলেমটা কি দাঁড়াবে? এই জেপি মর্গানের টোটাল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে তার টোটাল যে নেটওয়ার্কটা, এটা বিল্ড আপই হয়েছে ওয়ায়ার্ড ইলেকট্রিসিটির উপরে। তার টোটাল চিন্তা ধারণা সবকিছু আসছে ডিসি অথবা ওয়ায়ার্ড ইলেকট্রিসিটির উপরে। কোনোভাবে যদি পিরামিডকে মানুষ পাওয়ার প্ল্যান্ট হিসেবে চিন্তা করে ফেলে এবং ওই অনুযায়ী যদি তারা যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারে কোনোভাবে, তাহলে কিন্তু পুরো পৃথিবীতেই এই ইলেকট্রিসিটি ফ্রি হয়ে যাবে। তাহলে জেপি মর্গানের কিন্তু টোটাল সম্পত্তি সবকিছু মূল্যহীন হয়ে যাবে। দ্যাটস ওয়াই নিকোলা টেসলাকে প্রথমবার অফকোর্স মিথ্যা কিছু একটা বোঝায় নিয়ে তাকে এক্সপেরিমেন্টটা করতে হয়, এবং সেই এক্সপেরিমেন্টের জন্য বেশ বড় একটা ফান্ডিং নিয়ে এসে সেই এক্সপেরিমেন্টটা করে। বাট একটা পয়েন্টে যায় তার এই ফান্ডিংটা খুব ফাস্ট ফুরায় যায়, অ্যাজ এই এক্সপেরিমেন্টটা অনেক বেশি কস্টলি ছিল। সো পরবর্তীতে সে যখন আবার তার ফ্রেন্ড জেপি মর্গানের কাছে যায়, জেপি মর্গান ততদিনে বুঝে গেছে যে এই টেসলা লোকটা এই ফান্ডিং দিয়ে আসলে করতেছেটা কি। সো খুব স্বাভাবিকভাবে এই জেপি মর্গান তখন তাকে ফান্ডিং তো দেয়ই না, বরং তার আশপাশে যত ধরনের সুযোগ সুবিধা কিংবা সম্ভাবনা ছিল সবখানে সে এক ধরনের স্যাংশন দিয়ে দেয়, সব জায়গায় সে জিনিসটাকে বন্ধ করে দেয়। এবং নিকোলা টেসলাকে অনেকে বলা যায় তখন সে কাইন্ড অফ ঘরবন্দি টাইপের হয়ে যায়। তার এক্সপেরিমেন্ট তো আলোর মুখ জীবনেও দেখেও নাই, এবং এটা মেকশোর করা হয়েছে যে তার মৃত্যুর পরেও শত শত বছর ধরেও যেন এই এক্সপেরিমেন্টের ধারে কাছেও কেউ না যাইতে পারে। যে নিকোলা টেসলা এসি ইলেকট্রিসিটি বা এসি কারেন্ট উদ্ভাবন করছিলেন, তার এত বড় একটা আবিষ্কারকে লিটারালি পুরোপুরি ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এবং প্রশ্ন আসতে পারে যে পরবর্তীতে আমাদের এই জেপি মর্গান আসলে কি করছে। এই জেপি মর্গান তখন যে দুজনকে ফান্ড দেওয়া হয় তাদের দুজনের নাম হচ্ছে, একজন হচ্ছে এডিসন, আরেকজন হচ্ছে মার্কনি। আপনারা সবাই মোটামুটি জানেন যে এডিসন আর মার্কনি এরা কিন্তু মোটামুটি অনেকগুলো জিনিসপত্র আবিষ্কার করছেন। এডিসনের কাছ থেকে আমরা ডিসি ইলেকট্রিসিটি পাইছি। অ্যান্ড ইভেনচুয়ালি একটা জিনিস সিম্পলি আপনি চিন্তা করেন, যদি এসি ইলেকট্রিসিটি খুব ভালো মতো কাজ করতো, অলসো আমরা যদি অ্যাকচুয়ালি ওয়্যারলেস ইলেকট্রিসিটি এই ধরনের জিনিসপত্র প্রডিউস করতে পারে, এরকম পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু অন দ্য ফার্স্ট প্লেস আমাদের কাইন্ড অফ ডিসি ইলেকট্রিসিটি দরকারই পড়তো না। সো একটু আগে আমি যে ইলেকট্রিক ভেহিকেলসের পার্টটা টানছিলাম, ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু আরেকটা যদি এপিসোড দিয়ে আরেকটু ইজিয়ার হবে। বাট আমি যদি এক কথায় বলি, আমার মতে ইলেকট্রিক ভেহিকেলসের কোনো দরকার নাই, কারণ ইলেকট্রিক ভেহিকেলস তৈরি করতে যে ব্যাটারিটা আমি ইউজ করতেছি, সেই ব্যাটারি মাইনিং থেকে শুরু করে এ টু জেড প্রসেসে আমার অকটেন লাগতেছে। পার্সেন্টেজ নিয়ে হয়তো একটা ডিবেট হইতে পারে, বাট যদি একটা প্রপার ডিবেট হয় আমি আপনাকে এইটাও প্রুফ করে দেখাতে পারবো যে খুব একটা লাভ হচ্ছে না। সো ইভেনচুয়ালি এই যে ইলেকট্রিক ভেহিকেলটা দিয়ে এত বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড় করানো হইলো, এবং রিসেন্টলি আপনি নিউজ দেখবেন যে ইলন মাস্ক ট্রিলিয়নার হয়েছেন, এটার পিছনে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট তার একটা স্পেস এক্সের স্টারলিংক আর একটা হচ্ছে এই টেসলা। সো এত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছে যে জিনিসটা প্রবাবলি আমাদের দরকারই ছিল না। ঠিক একইভাবে এরকম এডিসনের যত প্রকারের জিনিসপত্রগুলো আছে, উনি যেটা নিয়ে এতটা ফেমাস, সেই জিনিসগুলোর কিন্তু দরকারই পড়তো না যদি নিকোলা টেসলাকে ইন্ডিপেন্ডেন্স করা দেওয়া যাইতো। এবং নিকোলা টেসলা যদি অ্যাকচুয়ালি তার প্ল্যানে সাকসেসফুল হইতেন, তাহলে কিন্তু আজকে আমাদের কাউকে বিদ্যুৎ বিল দেওয়া দরকার ছিল না, দেওয়ার প্রয়োজনও পড়তো না। অনেক বড় বড় এক্সপেরিমেন্ট যেখানে ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে, এক একটা দেশ দেখা যায় ঋণের তলানিতে পড়ে যায়, সেই দেশগুলো খুব ইজিলি ইলেকট্রিসিটি পাইতো যদি ওয়্যারলেস ইলেকট্রিসিটিটা আমরা অ্যাভেল করতে পারতাম। সো পিরামিডটি কি পাওয়ার প্ল্যান্ট বলা যায় কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্নটা থাকলো। অ্যান্ড নেক্সট ডে আমরা একটা খুব ইন্টারেস্টিং পার্ট নিয়ে ভিডিও বানাবো, যেটা হচ্ছে আমাদের এই পিরামিডেরই এপিসোড 3 হবে। আমি আপনাদেরকে কোশ্চেনটা করে যাচ্ছি, আপনারা যারা উত্তরটা জানেন অফকোর্স কমেন্টে জানাবেন। কোশ্চেনটা হচ্ছে এরকম, আল কোরআনে, এটা সোহাগ ভাইয়াও বলছেন, আমি আবার বলতেছি, আল কোরআনে এত নবী রাসূল থাকতেও কেন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনকে নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে? এটা কোশ্চেন 1। কোশ্চেন নাম্বার 2 হইতেছে, কেন মিশর, যেটা একটা সময় বলা যায় পৃথিবীর রাজধানী ছিল, সব ধরনের আবিষ্কার, ট্রেডিং, ব্যবসা বাণিজ্য সবকিছু মিশরে হইতো, সেই মিশরের আজকে লিটারালি 95% জনপদ ফাঁকা। অর্থাৎ মিশরে যতটুকু সিভিলাইজেশন আছে সেটা জাস্ট মিশরের 5%-এর মধ্যেই আছে। এই দুইটা প্রশ্নের উত্তর আমাদেরকে পিরামিডের কে বানাইছে, কিভাবে হয়েছে, সেটার কনক্লুশনে নিয়ে আসবে। সো নেক্সট এপিসোডের জন্য সবাইকে দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম, টাটা।